নমস্কার বন্ধুরা, অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত। আমি অনিন্দিতা। আজ আপনাদের শোনাবো নিতাই দাসের মেয়ে নামক একটি ছোট গল্প। এই গল্পটি লিখেছেন লেখিকা শ্রীকণা দত্ত। শুরু করছি আমার আজকের নিবেদন। সাদা আর রাঙা শালুক ফুলে ডোবাটার অর্ধেকটাই ছাওয়া, পানি ফল আর শুষ্নি শাকে বাকি অর্ধেকটা। দূর থেকে হঠাৎ চেয়ে দেখলে মনে হয় যেন কচি সবুজ নরম গালিচাতে কে মুঠো ভরে ছড়িয়ে দিয়েছে একরাশ রাঙা আর সাদা ফুল। প্রচুর কৃশতা এবং ততোধিক দীর্ঘতায় অবনত হয়ে ঝুঁকে পড়েছে গোটা কয়েক নারকেল গাছ ঠিক ওই ডোবাটার পানে। মনে তাদের ওই পাতা ঢাকা জলের বুকে নিজেদেরই প্রতিবিম্ব দেখে নেবার আকাঙ্ক্ষা জেগেছে কিনা কে তা জানে। কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়া গোটা কয়েক তাল গাছের গুড়ি কেটে পরপর সাজিয়ে একটা ঘাট। পাড়ার মেয়েদের সারাদিনের অর্ধেক প্রায় সেখানেই কাটে, অত্যাবশ্যক বিধিত প্রয়োজনের তাগিদে। নিতাই দাস, যার এই ডোবাটা, সে যে ইচ্ছে করলে বাঁধানো ঘাট একটা না করতে পারত তা নয়, কিন্তু মেয়েদের, যারা কিনা তার কাছে ওই ডোবাটার চেয়েও অপ্রয়োজনের সামগ্রী, তাদের কোনো সুখ সুবিধার জন্য এতটুকু পয়সা বৃথা ব্যয় করতে সে রাজি নয়। যতদিন ওই তাল গাছের গুড়িগুলো বৃষ্টিতে পচে না ভেঙে পড়ে ততদিন পর্যন্ত সে নিশ্চিন্ত মনে উদাসীন থাকবে, এই তার দৃঢ় প্রতিজ্ঞা। ঘরে পোষা এক পাল সাদা কালো হাঁস ওই ঘন আবর্জনার ভেতরেই কোনো মতে করে নিয়েছে নিজেদের বিচরণের যথোপযুক্ত ঠাঁই। তারই ভেতর কখনো ডুবে কখনো ভেসে তাদের দিনের পর দিন কাটে। সন্ধেবেলা নিজেরাই জল থেকে উঠে গা ঝাড়তে ঝাড়তে সিক্ত দেহে গিয়ে ঢোকে নিজেদের নির্দিষ্ট আশ্রয়টুকুতে। জানে সেখানে মজুত আছে ভুসি আর জল দিয়ে মাখা ভাত, একান্ত তাদের জন্য। ডোবাটার ঠিক পাড়েই আমবাগানের স্নিগ্ধ শীতল ছায়ায় নিতাই দাসের মাঠ কোঠার বাড়িখানা। রাংচিতের গাছ কেটে কেটে বেড়া দেওয়া হয়েছে তার চারিদিকে। অজস্র নীল অপরাজিতা, রক্তরাঙা তরুলতা আর বিচিত্র বেগুনি রঙের ঝালর লাগানো ঝুমকোলতা বেড়াখানি ছেয়ে গেছে। অযত্ন বর্ধিত বুনলতা কারো তত্ত্বাবধানের প্রতীক্ষা রাখে না, আপনার মনে আপনিই বেড়ে চলেছে অবকাশহীন দ্রুত কালের তালে তালে পা ফেলে। কালকিশোরী মেয়ের শুভ্র নিষ্কলঙ্ক অন্তঃশোভার মতোই নীল অপরাজিতাগুলির শুভ্র বুক আর কুণ্ঠিত সলাজ দৃষ্টি। বাড়ির চারিদিকের বাগানে বৎসরে বেশিরভাগ সময় কিছু না কিছু ফল মজুদ থাকে। বুড়ো নিতাই দাস সমস্ত রাত অন্ধকারে প্রেতের মতো ঘুরে ঘুরে সেই বাগান পাহারা দেয়। বাদুড়ার চোরের সাধ্য কি নিতাই দাসের সেই জ্বলন্ত জাগরিত সজাগ দৃষ্টির এতটুকু কাছে এগোই? কার জন্য যে এত সঞ্চয়ের আকণ্ঠ তৃষ্ণা নিতাই তা নিজেই বোঝে না। তবু স্বামী স্ত্রী প্রাণপণে সঞ্চয় করে প্রতিটি বিন্দু, প্রতিটি ক্ষুদ্রতম তুচ্ছতম সামগ্রী। রাতে সীমাহীন অতল অন্ধকারে বারে বারে নিজের বাড়িটার দিকে চেয়ে নিতাই দেখে নেয় তৃপ্ত শীর্ণ মুখখানি তার কি যেন এক অব্যক্ত হিংস্র আনন্দে ভরে ওঠে। নিজ সে, অপরের অস্পৃশ্য না হলেও বংশ মর্যাদায় অনেক অনেক নিচে তার স্থান, তা সে জানে। তবু সে সুখী। অসহ্য গর্বে বুকখানা তার ফুলে ওঠে। তার পূর্বতন 3 পুরুষ ধরে ধরে যে ধন সঞ্চয় করে গেছে সে তার এতটুকু নষ্ট হতে দেয়নি, বরং প্রাণপণে খেটে সে আরও সঞ্চয় করেছে, তার দৈনিক প্রয়োজনের ঢের বেশি। যে চৌধুরীরা অজন্মার বছরে তাকে খুঁটির সঙ্গে পিচমোড়া করে বেঁধে রেখেছিল অনিদ্রা অনাহারে সারা রাত, তাদের মতো 3টে চৌধুরীকে আজ নিতাই দাস একসঙ্গে কিনে ফেলতে পারে, এমন ক্ষমতা আর এত অর্থ তার আছে। রূপালী সাদা জ্যোৎস্না ঝরে ঝরে গলে পড়েছে আম গাছের ফাঁকে ফাঁকে। তার বাড়ির প্রশস্ত বাঁধানো উঠানে সারি সারি 7-8টা মড়াই বাঁধা। সম্বৎসরের মতো ধান আর যাবতীয় রবিশস্য সেখানে সর্বদাই মজুদ। বাড়ির এক পাশের প্রকাণ্ড খোড়ো একখানা ঘরকে গোয়াল ঘরে পরিণত করা হয়েছে। তাতে 3টে গাই গরু, 2টো বলদ,
সম্প্রতি বাছুরও হয়েছে একটা। দুটো বলদ মাঠে খাটে, আর একজোড়া গাড়িতে জুড়ে ভাড়াই খাটানো হয়। তাছাড়া মুরগি, হাঁস, ছাগল এত বেশি বেড়ে গেছে যে রাতের আধারে শেয়ালে দু চারটে টেনে নিয়ে গেলেও ধরবার উপায় নেই। চিরদিন ধরে মানুষ যা কামনা করে আসছে সবই নিতাইয়ের আছে, শুধু নেই বংশে পুত্র সন্তান। একমাত্র মেয়ে সুলোচনার বিয়ে দিয়ে চিরকাল মামার অশ্রদ্ধারণ্যে প্রতিপালিত নীলবরণকে ঘরজামাই রূপে বরণ করে আনা হয়েছে। সুলোচনার বয়স তখন 7 আর নীলবরণের 12। তারপর কেটে গিয়েছে কত রৌদ্রদগ্ধ দীর্ঘদিন আর কত স্নিগ্ধ রাত। সেদিনের শিশু স্বামী স্ত্রী আজ কর্মক্ষম, স্বাস্থ্য ও যৌবনের উচ্ছলতায় পরিপূর্ণ। আজ সুলোচনার কোলে 7 বৎসরের শিশুকন্যা হিরণী। আঙুলের ফাঁকে অনায়াসে গলে পড়া জলের মতোই দিনগুলো কাটছিল অতি সহজেই। সংসারে খুঁটি নাটি ছোট বড় সব প্রয়োজনের দাবি মিটিয়ে হাতে অল্প সময়ই থাকে নীলবরণের প্রতি মন দেবার। তবু সকল কাজের ফাঁকে ফাঁকে সুলোচনা বারে বারেই কারণে অকারণে নানা ছুতাই নীলবরণেরই কাছাকাছি ঘোরে। আজন্মের সাথী এই লোকটির প্রতি ভালোবাসার যেন তার অন্ত নেই। হোক সে ঘরজামাই, তার বাপের অন্নে প্রতিপালিত, তবু সুলোচনা আর 5 জনের মতো নয়। নীলবরণকে সে শ্রদ্ধা করে, দেবতা জ্ঞানে পূজা করে, আর সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসে। স্বামীর কর্মক্লান্ত ঘর্মাক্ত ললাটখানি সযতনে আপনার আঁচলখানি দিয়ে মুছিয়ে বাতাস করে। তার পেশিবহুল সুপুষ্ট বক্ষ আর সবল কর্মঠ বাহু দুটি বারে বারে প্রশংসমান নেত্রে চেয়ে চেয়ে দেখে। আর স্বামী সৌভাগ্য অথবা স্বামী গর্বে সারা অন্তর তার পুলকে আনন্দে ভরে যায়। সেদিন কিন্তু নীলবরণ ক্ষেত থেকে আর হেঁটে বাড়ি এলো না, এলো 2 জন কৃষাণের কাঁধে ভর দিয়ে। হাঁটবার ক্ষমতা যেন তার ক্রমেই নিস্তেজ হয়ে আসছে। স্বামী কন্যার মঙ্গল কামনায় সুলোচনা তখন দুয়ারে জল ছিটিয়ে তুলসী তলায় প্রদীপখানি রেখে জীবন দেবতাকে প্রাণের প্রণাম জানাচ্ছে। স্বামীকে অসময়ে শুয়ে পড়তে দেখে উদ্বিগ্ন মুখে কাছে এলো। সে সমর্থ দেহ আজ যেন কি এক অজানা আশঙ্কায়, কি এক দারুণ নৈরাশ্যে ভেঙে পড়েছে। অনেক দূর থেকে যেন শুধু কথার রেশটুকু ভেসে আসছে, এমন ক্ষীণ স্বরে নীলবরণ বলল, পা দুখানি ক্রমেই যেন কেমন অবশ হয়ে আসছে রে পাগলি। কি হলো কে জানে। যেন সূর্যাস্তের শেষ রশ্মিটুকুর মতোই ক্লান্ত অস্ফুট স্বরে দিনান্তের কোলাহলময় ধরণীর সীমাপ্রান্তে কেঁদে আছড়ে পড়ল। আলোর পৃথিবী থেকে চির অন্ধকারের দেশে যায় যারা, সেই মুমূর্ষু অভাগাদের কণ্ঠ হতে ও জীবাযজ্ঞের শেষ আহুতি মুহূর্তে এমনি করুণ সব হারানোর বেদনাময় আকুতি, এমনি অস্ফুট ব্যর্থ আর্তনাদ শোনা যায়। কিন্তু মৃত্যুই মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা নয়, তার চেয়েও বড় দুর্ঘটনা আছে, তার জীবনমৃত হয়ে বেঁচে থাকা। নীলবরণের অদৃষ্টেও তাই ঘটল শেষ পর্যন্ত। নিতাই দাস জামাইয়ের জন্য যথেষ্ট অর্থ খরচ করে শহর থেকে বড় বড় ডাক্তার আনালো পর্যন্ত, কিন্তু সকলেই এক বাক্যে পরামর্শ দিলেন শহরের সরকারি হাসপাতালে বন্দোবস্ত করতে। সুলোচনার চোখের জলের মিনতিকে অগ্রাহ্য করে নীলবরণকে একদিন হাসপাতালেই স্থানান্তরিত করা হলো। নারীর চোখের জল নারীর মতোই তুচ্ছ অবহেলার সামগ্রী, সে মেয়েরই হোক আর স্ত্রীরই হোক। নিতাই দাসের কাছে তার নিজের মতামতই সবচেয়ে দামি জিনিস, আর কারো কোনো সুখ দুঃখের এতটুকু মূল্য সে দেবে না। 3 মাস অক্লান্ত ব্যর্থ চেষ্টায় ডাক্তাররাও শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়লেন। নীলবরণের বাড়ি যাবার হুকুমনামা এলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। নিতাই দাসের বাড়িতে খবর এলো, এবার আর সুলোচনা কারুর কথা মানবে না। হিরণীকে তার মা ত্রিগুণার কাছে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বাবার সঙ্গে ওকে আমি আনতে চললুম মা, ভজা কাকাও যাবে। ত্রিগুণা অবাক বিস্ময়ে মেয়ের তৈলসিক্ত কপালখানার উপর প্রকাণ্ড মেটে সিঁদুরের পাটকিলে রঙের ফোঁটা
আর সিথিতে মোটা করে লেপে দেওয়া সিঁদুর রেখার দিকে চেয়ে রইল। অর্ধমৃত স্বামীকে ফিরিয়ে আনবার দৃঢ় প্রতিজ্ঞা যেন সেখানেই জাজল্যমান। ত্রিগুণাকে নির্বাক দেখে সুলোচনা আবার বলল, রোগা মানুষ, একটু যত্ন আত্তি না করে আনলে চলবে কেন মা? বাবা, ভজা কাকা, ওরা পুরুষ মানুষ, ওরা ঠিকমতো পারবে কেন? ত্রিগুণার মুখে এবার যেন প্রথম কথা ফুটল। এমনি বিস্ময়ে আপ্লুত সে স্বর। তবু তোর যাওয়া হয় না শুলো? সরকারি দাওয়াইখানা, বিস্তর লোকের মেলা সেখানে। আমাদের মতো ছোট লোকের ঘরে ওতে নিন্দে হয় মা। কিন্তু সুলোচনা সে বারণ মানবে না। নাক পর্যন্ত মাথার কাপড়খানি টেনে সে সোজা গিয়ে গরুর গাড়িতে উঠে বসল। নিতাই দাসের হাজার অনুরোধেও গাড়ি থেকে সে কিছুতেই নামবে না। অগত্যা গ্রামের ধূলি ধূসরিত কাদা আর অসংস্কৃত মেঠো পথ ভেঙে গরুর গাড়িখানি সদর হাসপাতালের প্রকাণ্ড ফটকে এসে শেষ পর্যন্ত থামল। হাসপাতালের জমাদারেরা কয়েকজনে ধরাধরি করে নীলবরণকে গাড়িতে এনে বসিয়ে দিয়ে গেল। ডাক্তারদের সম্মিলিত পরিশ্রম নীলবরণের শরীরের উপরার্ধকে এই আকস্মিক জড়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে সত্য, কিন্তু ওই পর্যন্তই। হাঁটু পর্যন্ত পা দুটি তার একেবারে পঙ্গু, চলৎশক্তিহীন। সরকারি ডাক্তারবাবু গাড়ি পর্যন্ত এগিয়ে এলেন। লোক তিনি মন্দ নন। সুলোচনার মৃতের ন্যায় পাণ্ডুর বিবর্ণ মুখখানি আর পশুর মতো অব্যক্ত যন্ত্রণা মাখানো আহত মৌন দৃষ্টি তার মনের কোন সে সূক্ষ্মতম কোমল তন্ত্রীতে আঘাত করল কে জানে। তাড়াতাড়ি ফিরে গিয়ে লুকিয়ে এক শিশি দামি মালিশ এনে তিনি সুলোচনার হাতে দিলেন। আশ্বাস মাখানো কোমল স্বরে বললেন, এটা রোজ বেশ করে নীলবরণের পায়ে মালিশ করে দিও মা, ভালো হলেও হতে পারে। অনেকেই তো ভালো হয়ে যায় দেখেছি। মুখে এ কথা তিনি বললেন বটে, কিন্তু সে কথা যে কত মিথ্যে তা শুধু তিনিই জানেন, আর জানেন তার অন্তর্যামী। সুলোচনার ঝাপসা কুয়াশাম্লান দৃষ্টি যেন অকস্মাৎ ঈষৎ উজ্জ্বল হয়ে উঠল। ডাক্তারের মুখেও তৃপ্ত প্রসন্ন হাসি। পরের দ্রব্য অপহরণ করে আর মিথ্যা কথা বলেও যে এই অভাগিনী নারীর ব্যর্থ তরুণ জীবনে তিনি সামান্য কটি দিনের জন্য একটু সান্ত্বনা, একটু আশার আনন্দ এনে দিতে সক্ষম হয়েছেন, এই তো তার অনেক পাওয়া। তিনি জানেন অন্তর্যামী এ ছলনায় ক্রুদ্ধ হবেন না। জীবন দেবতা তার এই চৌর্যবৃত্তি ক্ষমা করবেন। নিতাই আর ভজহরি ধরাধরি করে নীলবরণকে গাড়ি থেকে নামালো। ত্রিগুণা জামাইয়ের অবস্থা দেখে চোখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল। অদূরে দাঁড়ানো সুলোচনার শিশুকন্যাটিও অকারণে ভয় পেয়ে চমকে কেঁদে উঠল। কিন্তু সুলোচনার দৃষ্টি নিথর, নিষ্কম্প। আঁচলের তলায় ঢাকা তার মৃত সঞ্জীবনী সুধা। সতী সে 7 বছর বয়স থেকে আজ এই 25 বৎসর বয়স পর্যন্ত এক মনে সে নীলবরণকেই ভালোবেসেছে, পূজা করেছে। তার অপটু অক্ষম জীবনমৃত স্বামীকে সে বাঁচিয়ে তুলবে, তার শ্রদ্ধায়, তার সেবা যত্নে, আকাশের 33 কোটি দেবতার প্রতি তার অখণ্ড বিশ্বাসে। অন্ধভক্তিতে দৃঢ় মুষ্টিতে প্রাণপণে সে চেপে ধরল হাতের শিশিটাকে। পিতার শখেদ আক্ষেপ, মায়ের অজস্র কান্না, মেয়ের অফুরন্ত আর্তনাদ কিছুই যেন আজ সুলোচনার তপস্যাকে পারবে না টলাতে। সেই নিষ্ঠুর মহাদেবের জন্য তপক্লিষ্টা গৌরীর ঐকান্তিক তপস্যার তেজ যেন আজ নিতাই দাসের মেয়ে সুলোচনার চোখে জেগেছে। কোনো কিছুই আজ তার সে নির্বাক ধ্যানকে ভাঙাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত চোখে তার জেগে আছে স্বয়ং দেবতার বরাভয় মাখানো প্রসন্ন হাসির আশ্বাস, আর তার হাতে আছে তার জীবনমৃতকে করে তুলবার অমৃত সুধা। ডোবাটার আশেপাশের বনবাদারগুলো ফণিমনসার ফুলে ভরে গেছে। বাড়ির চারিদিক বুনো আশাওড়া আর কালকা সুন্দরী হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে। কুর্চি আর ঘেটু ফুলের উগ্র গন্ধে দক্ষিণ হাওয়া ভরপুর। আকন্দের গাছগুলোয় অজস্র বেগুনে সাদা ফুল। ভাঙা ডালগুলো থেকে তাদের
ফোঁটা ফোঁটা ক্ষীরের মতো আঠা খড়ে খড়ে ঝরে পড়েছে। কাগজিলেবু গাছেও ফুল ধরেছে, শ্যামসবুজ পাতার বুকে ছোট্ট ছোট্ট সাদা ফুল। অন্দরমহলের প্রশস্ত উঠানটিতে তখন ত্রিগুণা কৃষাণদের দিয়ে গোলাগুলো ভরে সিদ্ধ ধানগুলো তুলে রাখবার ব্যবস্থা করছিল। সম্প্রতি 7 বৎসরের মেয়ে হিরণীর বিয়ে দিয়ে সুলোচনা গৌরীদানের দায় থেকে নিষ্কৃতি পেয়েছে। 13 বছরের নাচ জামাই অটল ত্রিগুণাকে সাহায্য করেছে তার কাজে। ত্রিগুণাও নিতাই দাসের যোগ্য সহধর্মিণী। প্রাণ থাকতে এতটুকু জিনিস সে কাউকে ছুতে দেয় না। এই একটি নারী, যাকে বিধাতা তার শ্রেষ্ঠ দানগুলি নিঃশেষে উজাড় করে দিয়েও প্রতিদানে এক ফোঁটা কৃতজ্ঞতা কোনোদিন পাননি। ত্রিগুণা তখনও প্রাণপণে বকে চলেছে, আমন ধান এবার যথেষ্ট হয়নি কেন? সর্ষে অড়হরি বা এত কম হলো কি করে? শাকসবজির অর্ধেকের বেশি তো 5 ভূতে লুটে খেলো। তারও যেমন অদৃষ্ট, নইলে এক চোখ দেবতারা একটা ছেলেই বা দিল না কেন তাকে, যে কিনা দরদ দিয়ে অন্তত জমি জায়গাগুলো দেখাশোনা করত। আক্ষেপের তার আর বিরাম নেই। কুসুম বিচি আর মটর ছোলা দিয়ে ভাজা মুড়ি আর ঘরেরই ভিয়েনে তৈরি গুড় সহযোগে সকালবেলার জলযোগটা সম্পন্ন করে নিচ্ছিল। সুলোচনা এদিক ওদিক চেয়ে চট করে তার আঁচলের তলা থেকে 2খানা বাসি জিলিপি বার করে স্বামীর বাটিতে ফেলে দিল। মায়ের বাক্স থেকে চুরি করা পয়সায় কেনা এই দুটি। ত্রিগুণা দেখতে পেলে আজ আর মেয়েকে আস্ত রাখবে না। অনর্থক পয়সা খরচ করা সে কোনো মতেই সইতে পারে না, তা সে মেয়েই করুক আর যেই করুক। জিলিপি দুটো দেখে নীলবরণের শীর্ণ মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। আনন্দ বিকশিত হাসিতে মুখখানা ভরে সে সুলোচনার পানে চাইল। সুলোচনা তখন সেখান থেকে সরে গেছে। আজ এক মুহূর্তের জন্য তার দাঁড়াবার অবসর নেই। ঘোষেদের বাড়ি আজ বিয়ে। সম্প্রদানের পিঁড়ি আর ঘরের মেঝেতে আলপনা এঁকে দেবার জন্য গিন্নি তাকেই বিশেষ করে ডেকে পাঠিয়েছেন। গোয়াল ঘরের পাশে গোয়ালা তখন বাছুরটাকে দূরে নিচু একটা পেয়ারা গাছের ডালে বেঁধে রেখে দুধ দুইবার বন্দোবস্ত করছিল। নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত অশান্ত জীবটিকে হিরণী গায়ে গলায় হাত বুলিয়ে আদর করছিল। সুলোচনা মেয়েকে ডাকতে গিয়ে দেখল সাদা দুধের ফেনা বালতিটা থেকে উপচে পড়বার উপক্রম করছে। চিপ্তি কাকা, বাড়ির জন্য 8 সেরটাক দুধ রেখে বাকিটা ঘোষেদের বাড়ি পৌঁছে দিও, ওরা বলে রেখেছে। কর্মব্যস্ত ত্রিগুণার কানেও কথা কয়টি পৌঁছল। সেখান থেকে প্রাণপণে চিৎকার করে সে বলে উঠল, আর সঙ্গে সঙ্গে দামটাও চেয়ে নিও ভাই। সুলোচনার সঙ্গে সঙ্গে শ্রীপতিও হাসল, হিরণীও। এই অর্থলোভী নারীটিকে সকলেই যেন মনে মনে একটু অনুকম্পা দৃষ্টিতে দেখে। সুলোচনা হিরণীকে ডেকে নিয়ে ঘাটে চলল। মেয়ের রঙিন ডুরে শাড়িটির এক প্রান্ত মাটিতে লুটাচ্ছে। মাথার চুলগুলি রুক্ষ, তেলের সংস্পর্শ রহিত। সুলোচনা আঁচল থেকে সন্তর্পণে এক টুকরো সুগন্ধি সাবান বার করে মেয়েকে মাখালো, নিজেও একটু মাখলো। তেলের বাটি থেকে অনেক করে তেল দিয়ে মেয়ের মাথায় মাখালো। দুজনে যখন ডুব দিয়ে বাড়ি ফিরল, সারা উঠান তখন রোদে রোদে ছেয়ে গেছে। হিরণীকে কাপড় ছাড়তে পাঠিয়ে সে নিজের ঘরে ঢুকল। নীলবরণ তখন বসে বসে বেতের টুকরি আর মোড়া বুনছে। সুলোচনাকে ঘরে ঢুকতে দেখে রুক্ষ স্বরে প্রশ্ন করল, এত বেলা অবধি ঘাটে কি করা হচ্ছিল শুনি? স্বামীর প্রশ্নের বাঁকা ধরনে সুলোচনা মনে মনে শঙ্কিত হয়ে উঠল। অক্ষম উত্থান শক্তিরহিত নীলবরণ নিজের জীবনের কুৎসিত অবস্থার পর থেকে সুলোচনাকে কোনো কাজে একটু বেশিক্ষণ দূরে থাকতে দেখলেই নিষ্ফল আক্রোশে ফুলতে থাকে। সজীব প্রাণের সতেজ উচ্ছলতার দিকে তার রোগাক্লান্ত অকর্মণ্য ব্যর্থ জীবন যেন ঈর্ষার চোখে চেয়ে থাকে। সুলোচনার প্রতিটি মুহূর্তের ছোটখাটো হাসি, কথা আর অকারণ চঞ্চলতাকে সে আজকাল রীতিমতো ঘৃণা করে। স্বামী যার অকাল বার্ধক্যে জরাগ্রস্ত চিরশয্যাশায়ী, সে নারী যে হেসে দুটো কথা কারোর সাথে বলবে, তার এই অবস্থায় স্থবির জীবনে সে তা যেন কিছুতেই সহ্য করতে পারে না। যৌবনের প্রতি বার্ধক্যের, শৈশবের প্রতি যৌবনেরও এই চিরবুভুক্ষা। জীবনের প্রতিটি ক্ষুদ্রতম অনুভূতির পানে চেয়ে আছে মৃত্যু ত্রিশাতুর নেত্রে। যে মুহূর্তে একটি পরিপূর্ণ সুখী
নিরবচ্ছিন্ন শান্তি ভরা তৃপ্ত জীবনস্রোত লীন হয়ে মিশে যাবে তার মুখে? পাণ্ডুর বিবর্ণ প্রেত হাসি চির আকাঙ্ক্ষার ওই জীবনটিকে প্রাণপণ শক্তিতে সে আপনার হিমশীতল বুকে আঁকড়ে ধরবে। ম্লান নিষ্প্রভ চোখে ফুটে উঠবে তখন উজ্জ্বল মধুর তৃপ্ত হাসি। আকস্মিক প্রশ্নে বিপর্যস্ত সুলোচনা কোনো মতে নীলবরণকে জানালো যে সে আর হিরণী ঘোষেদের বাড়ি যাবে। নীলবরণের রাগ যেন আরও একমাত্রা বেড়ে গেল। সবাই মিলে সেজেগুজে তো চললি, আর আমি যে ঘর আগলাতে পড়ে থাকবো, এ আমায় খেতে দেবে শুনি? যেন সে যে বাড়ি পড়ে থাকবে এতে সুলোচনারই দোষ সবচেয়ে বেশি। গলার স্বরটাকে আরও একটু নামিয়ে দিয়ে সুলোচনা বললে, মা চোরের ভয়ে বাড়ি ছেড়ে এক পা কোথাও নড়বে না, বাবাও বাগানে ঘুরবে, আমি মাকে সব বুঝিয়ে দিয়ে যাব গো। সুলোচনা কাপড় পরতে চলে গেল। যে অকারণে অসন্তুষ্ট হয় তাকে সন্তুষ্ট করা জীবনের সবচেয়ে কঠিন কাজ। ভিজে কাপড়খানা ছেড়ে রেখে বারোদলের মেলা থেকে কিনে আনা মুগা সুতোর চৌখুপি ডুরে শাড়িখানা আর লেশ বসানো গোলাপি একখানা সেমিজ পরে ভিজে চুলগুলোর প্রান্তভাগে একটা গিট দিয়ে মাথার সিঁদুর রেখাটাকে আরও একটু মোটা করে দিল। বাক্সে দু চারখানা জাতলা গয়না ছিল, তাও পরে নিল। হিরণীর ততক্ষণে কাপড় পরা হয়ে গেছে। সুলোচনা মায়ের হাত বাক্স থেকে হিরণীর গয়নাগুলো বের করে পরিয়ে দিল মেয়েকে। নিজের কৌটা থেকে গোলা সিঁদুর খানিকটা বেশ করে কপাল সিথি আর হাতের গোছাখানেক নোয়াই দিল লেপে। সুলোচনার পায়ের ধুলো নিল হিরণী। মনে মনে সুলোচনা মেয়েকে আশীর্বাদ করল, সুস্থ সবল স্বামী নিয়ে সুখী হও মা, আমার মতো ভাঙা কপাল যেন তোমার না হয়। কি একটা কাজের জন্য ত্রিগুণা যেন সেদিকে এলো। মেয়ে আর নাতনির গা ভরা গয়না দেখে তার চক্ষু স্থির। তীক্ষ্ণ সুরে মেয়েকে আক্রমণ করল, হ্যাঁ রে শুলি, কেমন তোর আক্কেল বলতো? এই কচি মেয়ের গায়ে গয়না চাপালি, দইবে একটা যদি খোয়াই যায়। যাবে তো আমারই যাবে মা, তোমার কাছে কখনো চাইবো না, এ বলে দিলুম আমি। ক্রোধ ও বিস্ময়ে আপ্লুত ত্রিগুণাকে গ্রাহ্য না করেই সুলোচনা মেয়ের হাত ধরে খিড়কি দরজার দিকে রওনা হলো। অটলকে সে এড়াতে চায়, হোক সে সধবা, তবু ভালো কাপড় জামা পরে জামাইয়ের সামনে ঘুরে বেড়াতে যেন কেমন তার একটা বিশ্রী সংকোচ লাগে। তাছাড়া নীলবরণের কটূক্তিকেও সে মনে মনে ভয় করে। ঘোষেদের বাড়ি যখন মা মেয়ে গিয়ে পৌঁছল, বেলা তখন আর নেই। অজস্র দামি রঙিন সব কাপড়ে হ্যালফ্যাশনের জড়োয়া মণিমুক্তোর গয়না আর সেন্টের উগ্র সৌরভে সে বাড়ির আবহাওয়া ক্রমেই ভারী হয়ে উঠেছে। কিন্তু এসবের চেয়ে মুখরোচক খাদ্য সামগ্রীর গন্ধই সুলোচনাকে বেশি আকৃষ্ট করল যেন। কিন্তু তা নিজের জন্য নয়, একান্ত করে তার অসহায় লোভী স্বামী নীলবরণের জন্য। বিয়েবাড়ির হাঙ্গামা যখন ঢুকলো, রাত তখন অনেক। কনের দিদি মধুমালতী হিরণীকে আগেই খাইয়ে দিয়েছিল। সুলোচনা কিন্তু কিছুতেই সেখানে বসে খেতে রাজি হলো না। মধুমালতী অগত্যা একটা পরিষ্কার কাপড়ে দুজনের উপযোগী মিষ্টান্ন বেঁধে তার হাতে দিল। ঘুমে হিরণীর চোখ দুটি বুজে আসতে চায়। তাদেরই পাড়ার আরেকটি মেয়ের সঙ্গে সুলোচনা হিরণীর হাত ধরে টানতে টানতে বাড়ি ফিরল। কৃষ্ণপক্ষের আধার রাত নয়, শুক্লপক্ষের জ্যোৎস্না ঝরানো নিশি। তবু শুকনো বনপাতার মৃদু মর্মর আর নিশাচর পাখিদের অকারণ ডানার ছটপটানিতে সুলোচনার গা শিউরে উঠল। আবছা আলো ছাওয়া বাগানটিতে সঙ্গীহীন প্রেতের মতোই নিতাই দাস একাই ঘুরে বেড়াচ্ছে। সুলোচনাকে দেখেই সে কাছে এলো, কর্কশ কণ্ঠে বলল, এত গয়নাগাটি পরে এই গভীর রাতে কি না ফিরলেই চলতো না? যা বাড়ি যা, জামাই রাগ করে না খেয়ে শুয়ে পড়েছে। নিতাই আবার একাই লাঠিখানা ঠকঠক করে ঘুরে বেড়াতে শুরু করলো। হিরণীকে শোবার ঘরে পাঠিয়ে সুলোচনা দাগ থেকে সন্তর্পণে মালিশের তেলের শিশিটা পারল। তারপর ধীর পদে নিজের ঘরের দিকে চলল। ঘরের কোণে স্তূপীকৃত অরহর জড়ো করা। ইঁদুরের উৎপাতে নীলবরণ মাঝে মাঝে হাতের বাঁশের লাঠিটা ঠকঠক করে। ক্ষুদ্র প্রাণী ততোধিক ক্ষুদ্র প্রাণটুকু নিয়ে
সশঙ্ক চিত্তে চঞ্চল চরণে ছুটে পালায়। ঘরে ঢুকতেই একটা বিশ্রী তীব্র গন্ধে সুলোচনা নাকে কাপড় চাপা দিল। এই উৎকট গন্ধের সাথে তার পরিচয় আছে। তার অবর্তমানে কোনো কৃষাণের হাতে পায়ে ধরে নীলবরণ তাড়ি আনিয়ে পেট পুড়ে খেয়েছে। সুলোচনা আস্তে আস্তে খাটের পাশে তার হাতের ন্যাকড়ার পুঁটলিটা রাখল। কোণের কেরোসিনের ডিবার মৃদু আলোয় দেখল তখনও নীলবরণ ঘুমায়নি। নেশার ঘোরে অর্ধ আচ্ছন্নের মতো চোখ নিমিলিত করে পড়ে আছে মাত্র। অকস্মাৎ ঘরের ভিতর মানুষের শব্দ পেয়ে চোখ মেলে সুলোচনাকে দেখেই বুঝি নেশাটা তার মাথায় চড়ে গেল। হাতের পাকা বাঁশের লাঠিটাকে মুহূর্তের মধ্যে সুলোচনার মাথায় দিল বসিয়ে। মাতালের অপ্রকৃতিস্থ হাতের মার, তবু কপালের কোণ ফেটে ফিনকি দিয়ে উষ্ণ রক্তের ধারা ছুটল। নীলবরণ হাতের লাঠিটাকে আছড়ে ফেলে তখনও অস্ফুট জড়িত কণ্ঠে বলে চলেছে, কোনটায় থাকা হয়েছিল শুনি? বাড়িতে খোড়া স্বামী তোর রাত উপোস করে পড়ে আছে, আর তুই কিনা রাতের অর্ধেক প্রহর পর্যন্ত পরের বাড়ি বসে বসে ফুর্তি করবি? ঘরে থাকতে মন লাগে না লাই? পরনের শাড়ির আঁচলখানা কপালে চেপে সুলোচনা তখন নিষ্পলকে তার সামনে মেঝেই টুকরো টুকরো শিশিটার পানে চেয়ে আছে। নীলবরণের মারকে সে গ্রাহ্য করে না। তার 7 বৎসর বয়স থেকে এতখানি বয়স পর্যন্ত সে যে কতবার নীলবরণের হাতে মার খেয়েছে তার সংখ্যা নির্ধারণ করা কষ্টসাধ্য। ওই যে তার সম্মুখে ভাঙা শিশিটা থেকে পড়ে গেল সমস্ত সঞ্জীবনী সুধাটুকু, এ দুঃখ সে রাখবে কোথায়? প্রতিদিন সে দেবতার চরণে নিয়মিত মাথা নত করেছে এই ওষুধেই যাতে তার স্বামী সম্পূর্ণ নিরোগ হয়ে যায়। অজ্ঞ মূর্খ অশিক্ষিতা নারী অন্ধবিশ্বাসে প্রতিটি দিন আশা করেছে একমাত্র এরই প্রভাবে সে স্বামীকে বাঁচিয়ে তুলতে সমর্থ হবে কর্মময় জীবনে। সে আশা আজ হল চির অবসান। অবলুপ্ত হল সে বিশ্বাসের স্থৈর্য। শারীরিক যন্ত্রণার যে এই হতাশার বেদনা 100 গুণ বেশি আঘাত করল তাকে। সুলোচনার সারা শরীরে প্রতিটি রক্তবিন্দুতে যেন দুঃসহ তীব্র জ্বালাময় অনুভূতি। সীমাহীন অনন্ত আকাশের অপার পরিধির মতো নিঃসঙ্গ ভয়াবহ শূন্যতা যেন ক্রমেই সুলোচনাকে গ্রাস করে আসছে। এতদিনকার আশাকে ক্ষণভঙ্গুর কাচের বাসনের মতোই অতি সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে দেখার আঘাতে সুলোচনার শরীর মন দুই যেন অকস্মাৎ ভুয়ে ভেঙে পড়ে নিশ্চিহ্ন হয়ে যেতে চায়। আকস্মিক অবসাদে একেবারে নিঃশেষে শেষ হয়ে যাবার দুর্নিবার আকুতিময় আকাঙ্ক্ষা জাগল তার প্রাণে। অগাধ নীলিমা হতে জ্বলন্ত একটি তারা খসে পড়ল সুলোচনার মৃত্যু ব্যথা জর্জরিত মুখের পানে চেয়ে। স্বামীর ওই পঙ্গু পা দুখানিতে শক্তি আনবার জন্য কি সাধনাই না সে করছে একদিনে। চিরবন্দী ও নির্জন অন্ধকার কারাগৃহে বসে এতটুকু আলোর জন্য এত উঞ্চবৃত্তি, এত মিনতি, সবই হয়েছে তার ব্যর্থ। ওই জীবনমৃতকে জাগিয়ে তুলবার কোনো সম্বলই আর তার রইল না। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘোষগিন্নি বড় মেয়ে মধুমালতীকে পাঠিয়ে দিলেন সুলোচনাকে ডেকে আনতে। রাত্রি জাগরণে ক্লান্ত নিতাই তখন চণ্ডী মণ্ডপের খাটিয়াখানায় আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে অঘরে ঘুমাচ্ছে। ত্রিগুণা ঘর দরজায় গোবর জল ছিটিয়ে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেবার উদ্যোগ করছে। মধুমালতী তাকে গ্রাহ্য করল না। বাড়িতে তাদের বিস্তর কাজ পড়ে আছে, একমাত্র সুলোচনাকে তার বিশেষ প্রয়োজন, তাই ভোর না হতেই সে ছুটে আসছে তার কাছে। স্তম্ভিত উৎসাহিত ত্রিগুণাকে ফেলে রেখেই সোজা সে সুলোচনার ঘরের দিকে এগোলো। সুলোচনার ঘরের আম কাঠের দরজাখানা সম্পূর্ণ উন্মুক্ত। রক্তাক্ত চোখ দুটি অতি কষ্টে কোনো মতে খুলে নীলবরণ তখন তাদেরই বাড়ি থেকে আনা খাবারের পুটলিটা খুলে গোগ্রাসে খেয়ে যাচ্ছে এক মনে। আর সুলোচনা মেঝে থেকে নিঃশেষে মালিশের তেলটুকু মুছে নিয়ে ঘুম ভরা চোখে প্রাণপণে মালিশ করে চলেছে।
তার কপালের খানিকটাই গাঢ় নীল আর বেগুনে কালশিরা পড়ে ফুটে উঠেছে। শুকনো কালো রক্ত তার পাশে জমাট হয়ে জমে আছে। মধুমালতী সে বীভৎস দৃশ্যে নিজের মনে শিউরে উঠল। সুলোচনাকে তার আর ডাকা হলো না। নীরবে চিন্তিত মুখে সে নিজেদের বাড়ি পথে ফিরে চলল। নিতাই দাসের বাগান পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তার নজরে পড়ল গোটা কয়েক বাতাবি লেবু, গাছের চারিদিকে কাটার বেড়া দিয়ে ঘেরা। মানবের সতৃষ্ণ দৃষ্টির গোপন আক্রমণ থেকে ফলগুলিকে সযত্নে বাঁচাবার প্রয়াস। শুকনো সূচের মতো তীক্ষ্ণ কাটার বেড়া। তবু তাকে আশ্রয় করে পরম নির্ভরতায় জড়িয়ে উঠবার চেষ্টা করছে কতকগুলো নাম না জানা বুনোলতা। মধুমালতীর মনে হলো ওরা যেন ঠিক ওই নিতাই দাসের মেয়ে সুলোচনার প্রতীক। ভালোবাসা পায় না, তবু ভালোবাসে। অবহেলা, লাঞ্ছনা আর অকারণ কটূক্তি লাভ করে, তবু ভক্তি করে, করে শ্রদ্ধা আর পূজা। প্রতিদানে কিছু পেল বা না পেল সেদিকে ভ্রুক্ষেপ নেই। শুধু নিজেদের সব সত্যটুকু নিঃশেষে বিলিয়েই চিরসুখী। ছন্দে গাথা অনেক আড়ম্বরে এদের প্রেম হারিয়ে যায় না। সহ্যে আর সেবায়, ধৈর্য আর স্নেহের প্রতিটি ক্ষুদ্র নিদর্শনে এদের প্রেম শুভ্র হীরকখণ্ডের মতোই দুঃখের আঁধারে জ্বলজ্বল করে জ্বলতে থাকে চিরদিন, চিরকাল। আপনারা শুনছিলেন নিতাই দাসের মেয়ে। গল্পটি লিখেছেন লেখিকা শ্রীকণা দত্ত। জানি না কেন গল্পটা পড়বার সময় মনে মনে দুঃখ যেমন হচ্ছিল, রাগও হচ্ছিল। আপনাদের কেমন লাগলো পুরো গল্পটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।